দল তো যে রায় এসেছে তাকে সাধুবাদ জানিয়েছে, তার মানে কি আপনার অবস্থান আর দলের অবস্থান আবার বিপরীতমুখী হয়ে গেল? শেখ হাসিনার যে অপরাধ সেগুলো কি মানবতা বিরোধী অপরাধ না? কি শেখ হাসিনা যে অপরাধগুলি করেছে সেগুলো আমি আপনাকে সেই কথার উত্তর তো যাব না। আমি ৭১-এর অপরাধের সঙ্গে ৫ই আগস্টের অপরাধ এক নয়। এই ট্রাইব্যুনালটা শেখ হাসিনা, ওইটা হলো দেশের বিরুদ্ধে দেশের যুদ্ধ, জাতির বিরুদ্ধে জাতির যুদ্ধ, আর এটা হলো আমার অভ্যন্তরীণ রাষ্ট্র ক্ষমতার যুদ্ধ। এই ট্রাইব্যুনালটা 2010-এর 25শে মার্চ পুনর্গঠন করে গেছিলেন শেখ হাসিনা। সেই সময় দুইবার সংশোধন হয়েছে। এইবারও এটা 17 অক্টোবর এই ট্রাইব্যুনালটা পুনর্গঠন করা হয় এবং 14 আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের প্রথম অভিযোগ আসে। এই ট্রাইব্যুনালের এরপর 4বার সংশোধন করা হয়েছে এবং সংশোধন করে দেশের ভিতরে যত অপরাধ আছে সেগুলোকেও আসলে এখানে বিচারের এখতিয়ারে নিয়ে আসা হয়েছে। তো ওই প্রথম অভিযোগের পর 397 দিন পর রায় আসলো। এই এতদিন আপনি এই বিষয়টা নিয়ে কথা বলেননি। আমি প্রথম দিন থেকে বলছি এই কোর্ট আমি মানি না। তাহলে আমরা শুনতে পারিনি, মিডিয়া জানতে পারেনি? সবাই জানে, জানবে না কেন? আমার ইউটিউব শুনেন, আমি এই কোর্ট মানি না, এই কোর্টের আমি বিচার মানি না। ইউটিউবে বলছি, টক শোতে বলছি। যদি না বলে থাকি এখন বললে আমার ভুল, আমি মাপ চামু। প্রতিদিন বলছি এই বিচার আমি, এই কোর্টের বিচার আমি মানি না। এটা আরেকটা কোর্ট করতে হবে, ট্রাইব্যুনালেই করতে হবে। অনেক ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনাল করে কঠিন বিচার করতে হবে। এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। আপনি এক পার করে ফেলবেন, কিন্তু এই ট্রাইব্যুনালটা তো সংশোধন করা হয়েছে 4বার। আমি যখন সংশোধন করে বলি, পার্লামেন্টে আমরা 100% পাস করলাম। জনাব তারেক রহমান এবং খালেদা জিয়ার নেতৃত্বে আমরা 300 সিটের মধ্যে 290 জন পাস করলাম। পাস করে বললাম এই দেশের নাম বাংলাদেশ থাকবে না। এই সংশোধনটা কি হবে? এটা কি গ্রহণযোগ্য? এই সংশোধনটা তো গ্রহণযোগ্য না, যে দেশের নাম বাংলাদেশ থাকবে না। আমরা আপনার দল তো যে রায় এসেছে তাকে সাধুবাদ জানিয়েছে, তার মানে কি আপনার অবস্থান আর দলের অবস্থান আবার বিপরীতমুখী হয়ে গেল? শেখ হাসিনার যে রায়টা এসেছে তাকে আপনার দল সাধুবাদ জানিয়েছে, বলেছে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এই রায়ের ব্যাপারে আমার কোনো কথা নাই। আচ্ছা, রায়ের ব্যাপারে আমার কথা না। আমি শুধু বলছি এই রায়টা একদিন কিন্তু শুধু এই একটা কারণে পরিবর্তন হয়ে যাইতে পারে। কারা করবে এই পরিবর্তন? মানে যদি কোনোদিন হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যদি গণতান্ত্রিক সরকার আসে, আজকের সরকার তো বিচার করলো, আরেকটা সরকার যদি আসে, ইভেন এই সরকারটা যদি তারেক রহমানের প্রধানমন্ত্রীত্বে যদি একটা গণতান্ত্রিক সরকার হয়, রিট বেঞ্চ যদি আসে, এটা করলে কয় তারেক রহমান আইলে বদলায় ফেলবে। এই কথাটা আমি বলি না। তারেক রহমানের নেতৃত্বে যদি একটা গণতান্ত্রিক সরকার আসে, সেইখানে রিট করে যদি জিজ্ঞাসা করে যে এই যে কোর্টটা কনস্টিটিউট করা হয়েছে, গঠন করা হয়েছে, এটা সঠিক ছিল না বেঠিক ছিল, আমি খুব সংক্ষেপে উত্তর দিচ্ছি। এবং এটা শুনানির পরে যদি হাইকোর্ট বলে যে না, এই কোর্টটা ঠিকমতোভাবে গঠন করা হয় না। কোর্ট কিন্তু পুনর্গঠন হয়েছে আবার, মানে 17 অক্টোবর তো কোর্টটা পুনর্গঠন হয়েছে। কোনটা? এই আইসিটি, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল। তো হয়েছে, আপনারা বলতেছেন হয়েছে, আমি বলছি এটা নামটা কি আছে, কিন্তু এক সময় কিন্তু আজহারেরও কিন্তু ফাঁসি হয়েছিল। হ্যাঁ, পরে খালাস হয়ে গেল। কেন হইলো? এটা কি হাসিনা প্রমাণ নাকি নাই? এই কারণে আমি সাক্ষ্য প্রমাণ নাকি নাই, তার আইনজীবীকে আমি প্রশ্ন করেছিলাম। কেন হাসিনার আমলে সাক্ষ্য প্রমাণ ছিল, ইউনূস সাহেব আসার পরে আর সাক্ষ্য প্রমাণ নাই? জিনিসটা বুঝবার চেষ্টা করবেন। যখন এই সরকারটা থাকবে না, আরেকটা সরকার আসবে, সেই সরকারের রিট বেঞ্চ যদি বলে আমি কইতেছি বলবে, আমি বল যদি বলে যে এই কোর্টটা সঠিক হয় না এবং এপিলেট ডিভিশন যদি এটা এন্ডোর্স করে, আচ্ছা, তাইলে কি হবে? যে কোর্টটা যদি ভুল হয়, তার রায়টা সঠিক। বুঝেছি আপনার শঙ্কার জায়গাটা। আমার রায়ের ব্যাপারে কোনো কথা নাই। আমার দল যে অভিমত জানাইছে রায়ের ব্যাপারে, আমার দলের সাথে আমার মতের কোনো ডিফারেন্স নাই। আচ্ছা, আপনি কোর্টের গঠন প্রক্রিয়াটা? আমি কোর্টের গঠন প্রক্রিয়াটা বলে যে এই কোর্টে বিচার হইতে পারে না। দিস ইজ নট দ্য, এবং যারা এই কোর্টে বিচার করতেছে, আমার ধারণা এদের মধ্যে ভিতরে একটা কথা আছে। আমি প্রথম বলতে চাই, আমি বড় ষড়যন্ত্রের শিকার বাংলাদেশে। আমি জামাত শিবির পরিচালিত বা স্বাধীনতা বিরোধী শক্তি পরিচালিত ইউটিউবের চক্রান্তের শিকার। এখানে আমি যে কথাগুলোই বলবো, এগুলো কাটছাট করে পরে উপস্থাপন করা হবে। সুস্পষ্টভাবে আমার বক্তব্যগুলো যদি একদম বিস্তারিতভাবে বলে, আমি যা বলছি তাই বলে যদি আমার কোনো দোষ প্রমাণ করতে পারে, নিশ্চয়ই আমি এটা মেনে নিব।
আমি আজকে আপনাকে বলি ওইটা আমার পিছনের ব্যাপার। ওই যে দল যেটা করেছে, হয়তো বা দল মনে করেছে যে আমি একটা ভুল করেছি, তারা একটা সাময়িকভাবে আমাকে একটা শাস্তি দিয়েছে, আমার পদ সাসপেন্ড করেছে, সদস্য পদ সাসপেন্ড করেছে। তারপরে এখন যে কাজটা দল আমাকে করেছে, যে পুরস্কারটা দিয়েছে, এটা আমার জন্য ডাবল প্রমোশন। নমিনেশন দেওয়া, হ্যাঁ, ডাবল প্রমোশন। পদ কি পুনর্বহাল হয়েছে আপনার? পদ বিলুপ্ত হয়েছে কি হয় নাই কিছু, এটা তো বড় কথা না। বড় কথা হইলো পদ পদবি এখনো ফিরিয়ে দেয়নি। নিশ্চয়ই দিছে বা দিবে। আচ্ছা, আর এটা নাকি দলের সাথে বা নমিনেশন দেওয়ার আগে কি দলের হাইকমান্ডের সাথে আপনার কোনো কথা নিশ্চয়ই হাইকমান্ড আমাকে না ডাকলে কি আমি গেছি ওখানে? আমি এই কারণে হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা আমার শেষ নাই। দেশনেত্রী বেগম খালেদা যে এবং জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রয়, সেই কারণে তাদেরকে আমি অনেক বেশি কৃতজ্ঞতা জানাইতেছি। আর ওইটা ইন কোর্স অফ টাইম, রাজনীতি যখন করি আসবে যাবে। আপনি এইটা জানেন কি না, 1971 সনে কিন্তু একজন নেতা, চায়না কমিউনিস্ট পার্টির মাও সেতুং, তখন পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিমান মানুষ, সেই সময় ত্যাং শিয়াওপিংকে দল থেকে এক্সপেল করছিল 2 বার। কিন্তু সে ত্যাং শিয়াওপিং বারে দলে ফিরে আসছে, এবং পরবর্তী সময়ে এসে ইতিহাসে সে কি ভূমিকা রাখছে ত্যাং শিয়াওপিং, এটা আপনারা জানেন। কাজে দলে একটা ঘটনা হয়েছে, এটা এমন কোনো ব্যাপার না। আচ্ছা ফজলু ভাই, আপনার বিভিন্ন মন্তব্য নিয়ে যেটি বলছেন, আপনি যাকে বলছেন যে ষড়যন্ত্রের শিকার হয়েছেন, মানুষজন কেটে কেটে দিয়ে দেয়, তো তেমন কিছু মন্তব্য নিয়ে বেশ অনেক দিন ধরে এক ধরনের তর্ক বিতর্ক হচ্ছে। আমি সর্বশেষ আপনার ইন্টারভিউ করেছিলাম 2022 সালে, ইউ আর রাইট, এবং আগস্ট মাসে। তখন আপনি আওয়ামী লীগের সরকার ছিল, 13ই আগস্ট, হ্যাঁ, এবং তখন আওয়ামী লীগ সরকার ছিল। আপনি আমার অন্য একটি শোতে আপনি তখন বলেছিলেন যে নো ইলেকশন আন্ডার হাসিনা, এবং সেই সময় আপনার সেই মন্তব্য নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছিল। আমি ভেবেছিলাম সরকার পরিবর্তন হবে, তর্ক বিতর্ক হয়তো যাবে, কিন্তু সেটি আপনার পিছু ছাড়লো না। এই বছর থেকে দেখলাম জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আপনার একটি মন্তব্য নিয়ে দল যেটি আপনাকে শোকজ করেছে, এবং দল মনে করেছে, আমি আপনার দলের মন্তব্যটি পরিষ্কারভাবে দর্শকদের সুবিধার্থে একটু জানাতে চাই। তারা বলছে যে গণতন্ত্র পুনরুদ্ধারের এবং গণ অভ্যুত্থানে ছাত্র জনতার এ ধরনের বিরোচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান এবং অমর্যাদা করছেন। এবং তারপর আমি দেখলাম আপনার বাসার সামনে কারা জানি এক ধরনের বিক্ষোভ মিছিল করলো, মবের মতন বলা যায়, বিশ্রী ভাষায় গালাগালি সেখানে হলো। আপনি তার পরের দিন একটি প্রেস কনফারেন্স করে জানালেন যে আপনি নিজের জীবন নিয়ে আশঙ্কা করছেন। তবে এরপর আপনাকে নিয়ে বিতর্ক কিন্তু শেষ হলো না। ডাকসু নির্বাচনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়কে আপনি যখন বললেন, মাদ্রাসার সাথে তুলনা করলেন, সেটা নিয়ে ডাকসু প্রতিবাদ জানালো। তার পরবর্তীতে আপনার দল থেকে তো আপনাকে শোকজ দেয়াই হয়েছিল। এত যখন আলোচনা সমালোচনা, আমি ভাবছিলাম যে হয়তো একটা সময় শেষ হবে। শেখ হাসিনার রায়ের পরেই জাস্ট 1-2 দিন আগে দেখলাম আপনি যখন মন্তব্য করলেন যে যেই ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছে সেটিই বেআইনি, সেটি নিয়েও দেখলাম আবার আলোচনা হচ্ছে। তা আপনি যে কথাগুলি বলেন, যেগুলো আলোচনা সমালোচনা জন্ম দেয়, তর্ক বিতর্কের জন্ম দেয়, সেগুলো কি আপনি নিজের ব্যক্তিগত বিশ্বাস থেকে বলেন, নাকি রাজনীতিবিদ, মানে আপনি নিজের একজন ঝানু পলিটিশিয়ান, ওই আলোচনায় থাকবার জন্য বলেন? যেভাবে আপনি আপনার এক সময়কার বন্ধু ওবায়দুল কাদেরকে নিয়ে মানুষজন বলতো যে তিনি আলোচনায় থাকতে আসলে বিভিন্ন রকমের মন্তব্য করেন। ফজলুর রহমান এক জিনিস, আপনি আমার আগে শুধু বলেছিলেন যে ওয়ান্স আপন এ টাইম ভিন্ন পদার্থে তৈরি। ওবায়দুল কাদের আর ফজলুর রহমান এক জিনিস না। আমি বলি একটা কথা, এই কথাটা আমি রাজনীতিবিদ হিসেবেও বলি নাই, বিএনপি নেতা হিসেবেও বলি নাই। কথাটি বলেছি আমি সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ। আমি 48 বছর যাবত ওকালতি করি। এর মধ্যে শেখ হাসিনা ট্রাইব্যুনাল নিয়ে যে মন্তব্যটা, আচ্ছা, এর মধ্যে 44 বছর যাবত আমি হাইকোর্টে ওকালতি করি। এটা আমার অভিজ্ঞতা থেকে, আমার আইনগত অভিজ্ঞতা থেকে কথাটা বলছি, বাংলাদেশের মানুষ এটা বুঝতে। কারণটা হলো, আপনি যদি ভুল প্রশ্নপত্রে উত্তর দেন, প্রশ্নপত্রে যদি ভুল থাকে যত উত্তরই দেন, অথবা আপনি লেখলেন একটা অঙ্ক করতে গিয়া 7 5 14, তারপরে লেখলেন 8 আর 8 16, 9 9 18, সব ঠিক লেখলেন, কিন্তু প্রথম কথাটাই আপনি লেখলেন 7 5 14। আপনি যতই পরে ঠিক করেন, কিন্তু ওই 7 5 14 লেখলে পরে এই অঙ্কটা রেজাল্ট কোনোদিন মিলবে না। এই বিচারটা হয়েছে একটা ট্রাইব্যুনালের মাধ্যমে।
এটা যদি স্বাধীনতা বিরোধীরা শুনে এদের মাথার মধ্যে যদি কোনো গিলু থেকে থাকে, আমি সুস্পষ্টভাবে বলছি, আমি একা শেখ হাসিনার বিরুদ্ধে যে ফাইট করছি, এই ফাইটটা সমস্ত যারা আমার আজকে বকেরা সবাই মিললেও করে নাই। আমি হাসিনা, আমার কথাটা শুনে নেন। আচ্ছা, এই ফাইটটা এরা করে নাই, আমি যত ফাইট করছি। আমি শেখ হাসিনা এবং তার সরকারের অপকর্মের সমস্ত বিচার আমি কঠিনভাবে চাই, এটাও বলে গেলাম। কিন্তু সেই বিচারটা ভুল পথে হোক, এটা আমি চাই না। এই ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছিল 1973 সনে। যুদ্ধাপরাধীদের বিচার করতে। জি, যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। যুদ্ধ অপরাধীদের বিচারের কথাটা কোত্থেকে আসছে? 1971 সনে যখন রেসকোর্স ময়দানে পাকিস্তানের প্রধান সেনাপতি আবদুল্লাহ খান নিয়াজি সারেন্ডার করে কার কাছে? যৌথ বাহিনীর কমান্ডার জগজিৎ সিং অরোরার কাছে, লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে। যখন রিভলভারটা রাখে তার পায়ের কাছে এবং দস্তখত করে কাগজে, সেই কাগজে কি লেখা ছিল? সেই কাগজে লেখা ছিল এই যে এরা হলো ওয়ার ক্রিমিনাল, এদের বিচার হবে। পাকিস্তানের 93,000 সৈন্য। এখানেই যদি শেষ হয়ে যাইতো আমার কথা ছিল না, কিন্তু এখানে লেখা আছে। তারপরে ওই ওয়ার ক্রিমিনালদের সহযোগী সংগঠন পূর্ব পাকিস্তান মুসলিম লীগ, জামাত ইসলাম, নেজামে ইসলাম, আল বদর, রাজাকার, আল শামস, আপনাদের ওইটা পড়েন, চুক্তিটা পড়েন, তাদেরও বিচার হবে। তাহলে ওই কন্ডিশনের, ওই চুক্তির শক্তিতে 73-এর অর্ডিন্যান্সের মাধ্যমে এটা যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে। কিন্তু সেখানে তো মানবতা বিরোধী অপরাধের, মানবতা বিরোধী অপরাধ ছিল। ওইটার সঙ্গে কিছুতেই বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে গুলি করছে, মানুষ মরছে, এই করছে, অপরাধ করছে, সব করছে, ফাঁসি হবে, সবই হবে। কিন্তু 71-এর যুদ্ধ অপরাধীদের যে কোর্টে বা যে কারণে যে অবস্থায় বিচার হয়েছে, এইটা এখানে আমি মানি না। আমি একজন মুক্তিযোদ্ধা, কাজে যুদ্ধ অপরাধী ওই 71-এর যুদ্ধ অপরাধের চেয়ে মহাপাপী পৃথিবীতে আর কোনোদিন সৃষ্টি হবে না। 2, 71-এর যুদ্ধ হয়েছে, পরস্পর গুলি হয়েছে, দুই পক্ষে গুলাগুলি, ডিক্লেয়ার্ড ওয়ার। দিস ওয়াজ নট এ ডিক্লেয়ার্ড ওয়ার, ইট ওয়াজ এ মুভমেন্ট। ওই যে জুলাই মুভমেন্ট, কাজেই জুলাই যুদ্ধ না। সেই কারণে আমি বলছি যে 71-এর যুদ্ধ অপরাধী বিচারের যে ট্রাইব্যুনাল, এইটার মধ্যে আজকে শেখ হাসিনা এবং তার যে যারা এই অপকর্ম করছে তাদের বিচার হবে না, তাদের জন্য আরেকটা ট্রাইব্যুনাল হোক এবং আরো কঠিনভাবে বিচার হোক। আচ্ছা, পরিষ্কার। আমার কথাটা কি বুঝতে পারছেন? এই কথাটা আমি বুঝাইতে পারতেছি। আচ্ছা, কিন্তু ফজল ভাই, আমি জানার জন্য আপনার কাছে বুঝতে যাচ্ছিলাম, আপনি এটা চিফ প্রসিকিউটরকে বলছেন শিবিরের কর্মী। শিবিরের মানে কি? শিবিরের কর্মী বলছি তো কম বলছেন, প্রসিকিউশনের সবাই নাকি শিবিরের, সব শিবিরের। যদি একটা লোক বাইর করতে পারে যে ও শিবিরের না, তাহলে আমি তো কইলামই সব। আমি কিন্তু দেখাতে পারবো, কারণ প্রসিকিউশনে আমারও ফ্রেন্ড আছে শিবির করেনি। একজন দুইজন বোধহয় থাকবে না। আচ্ছা ফজল ভাই, যাই হোক, সেই তর্কে গেলাম না, কিন্তু শিবিরের কর্মী হলেই বা সমস্যাটা কি? কোনটা? যদি তারা শিবিরের কর্মী হয়, তারা তো আইনজীবী। তার চেয়ে বড় সমস্যা হলো এই তাজুল সাহেব, জি, যুদ্ধ অপরাধী কোর্ট আগে যেটা ছিল, এটার কিন্তু উনি ডিফেন্সে ছিলেন, গোলাম আজমের ডিফেন্স, সবার ডিফেন্সে ছিলেন। উনি আবার এখন প্রসিকিউটর হইলেন। কথাটা খুব বোঝার চেষ্টা করে। বুঝেছি। কিন্তু একটা জিনিস আছে, যিনি এইসব ব্যাপারে এই ধরনের ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যিনি হবেন, জি, উনি কিন্তু রাগ বিরাগ অনুরাগের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। কিন্তু সেটা তো ডিফারেন্ট মামলা ছিল তখন। তিনি ডিফারেন্ট মামলা, যাই হোক একই মামলা, এক না, ওইটা তো একেবারে যুদ্ধাপরাধীদের বিচার। এটা হচ্ছে শেখ হাসিনা গণহত্যার বিচার। ছিলেন ওখানে, এটা তো ওনার ডিফারেন্ট একটা মামলা। দলের সবার ফাঁসি হয়ে গেল, 7 জন বা 9 জন ওর দলের, কিন্তু নট যে উনি ওদের আইনজীবী ছিলেন, তাদের সাথে তাদের রাজনৈতিক কোনো, ওদের কর্মী ছিলেন তিনি। আচ্ছা, কাজে উনার দলের যখন সবার ফাঁসি হয়ে গেছে, উনি ডিফেন্সের থেকেও কাজে তার মধ্যে একটা বিরাগ বা একটা যন্ত্রণা বোধ রয়ে গেছে। সেই লোকটি যখন আইসে আবার যারা ফাঁসি দিছে তাদেরকে পাইতেছে, উনি খুব একদম নিরপেক্ষ হয়ে বিচারটা করবে, এইটাই কি উনি এত বড় মহামানব? বুঝেছি। আপনার সম্পর্কে একটা অভিযোগ আপনার প্রতিপক্ষরা করেন, যে আপনি
বিএনপির লেবাসে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন, এই অভিযোগ নিয়ে কি মন্তব্য করবেন? এটা যারা বলে এরা আমার উপরে মারাত্মকভাবে অবিচার করে। আমি বিএনপিতে থেকে মুক্তিযুদ্ধের কথা বলি, আমি মুক্তিযুদ্ধ ছাড়ব না। এর মাঝে বিএনপি আমাকে তো একবার সাসপেন্ড করছে, আমাকে এক্সপেলও করতে পারে, দল হিসেবে তাদের সেও আছে, কিন্তু মুক্তিযুদ্ধের যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমি কোনো দিন ছাড়বো না। বাঙালি জাতি বাংলাদেশ যতদিন আছে, যেমন একটা ছেলে বলছে তার নাম হইল এখন ওই ছেলেটি এখন ডাকসুর বিপি সাদিক কায়েম, সাদেক কাইম, ও বলছে নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ব্যবসা চলবে না। আচ্ছা, ওই ছেলেটাকে আমি কি উত্তর দিব? না, ওই আওয়ামী লীগ যে ব্যবসাটা করতো মুক্তিযুদ্ধ শব্দটাকে ব্যবহার করে ওইটাই ব্যবসাটা করতো। মুক্তিযুদ্ধের তো কোনো ব্যবসা হয় নাই। আচ্ছা, মুক্তিযুদ্ধ ইসলামের নামে তো অনেকে ব্যবসা করে, তাইলে বোঝা যাবে যে ইসলাম বলা যাবে না। এরা তো ইসলামের নামে ব্যবসা করে। মুক্তিযুদ্ধের সঙ্গে আওয়ামী লীগের তো কোনো সম্পর্ক নাই। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা বলে খারাপ করছে, লুট করছে, হত্যা করছে, সেই কারণে আপনি বলবেন মুক্তিযুদ্ধ ভালো না কেন? এটা তো একই প্রশ্ন হইল না, তাইলে ইসলাম ভালো না? আমি মুক্তিযুদ্ধ কোনোদিন, কারণ মুক্তিযুদ্ধ হলো বাঙালি জাতির হাজার বছরের অহংকার। যারা জানে না তারা জানে না, যারা জানে না তারা জানে না যে এইখানে পাটলিপুত্র নামে একটা জায়গা ছিল, যার নাম এখন বিহার, পাটনা। সেইখানে ওই যে রাজা বিক্রমাদিত্য, তাকে ধরে বিক্রমপুরের রাজা বিক্রমাদিত্য, যার নামে বিক্রমপুর, তার সময় থেকে ধরে আমি সামান্য সময় বলতেছি, মহাভারতের ৭,০০০ বছর পর্যন্ত আমি বলতে পারি বাঙালি জাতি ছিল, কিন্তু রাষ্ট্র ছিল না। পাল আমলে একবার রাষ্ট্র হয়েছিল, সপ্তম, অষ্টম এবং নবম, দশমে ওই বগুড়ার মহাস্থানগড়ের রাজধানী স্থাপন করিয়া। এরপরে যখন সেন রাষ্ট্র, পরবর্তী সময়ে ১১০০ বছর বাঙালি কোনোদিন স্বাধীন ছিল না, বাঙালি জাতি ছিল। সেই বাঙালি জাতি ৭১ সনে যুদ্ধ করে ৩০ লক্ষ লোকের রক্তে, ২ লক্ষ মা বোনের ইজ্জতের মাধ্যমে হাজার হাজার বাড়িঘর সোনার বাংলাপুরের ছাড়কার করে যুদ্ধে যুদ্ধে দেশ স্বাধীন করলাম। সেটার সঙ্গে আমি যুক্ত ছিলাম। এই ছেলেটির মার বোধহয় তখন বিয়ে হয় না। এই যে ছেলেটিকে সাদুক কায়েম, তার দাদাই বোধহয় বিয়ে করছে মাত্র। তার বাপ আমার ছোট হবে, সে মুক্তিযুদ্ধ নিয়ে এইসব কথা বলবে। এইটা আমার জীবনে আমাকে সহ্য করতে হবে যে মুক্তিযুদ্ধের নামে ব্যবসা চলবে না। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন। এই মুক্তিযুদ্ধটা কি এমনিই হয়েছে? এমন কোন ঘর আছে যে ঘরে একটা লোক মরে নাই? এমন কোন গ্রাম আছে যে গ্রামে 10টা বাড়ি পুড়ে নাই? এমন কোন জায়গা আছে যেখানে পাঞ্জাবির এইসব এই কুচক্রী আলবদর রাজাকার আল শান্তা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করার জন্য সহযোগিতা করে না? আমার মনে হয় আমার এটা ভুলে দিতে হবে না, মুক্তিযুদ্ধ ভুলে যাব। মনে হয় আওয়ামী লীগ যে কাজটি করেছিল মুক্তিযুদ্ধ নামটাকে ব্যবহার করে, আমার মনে হয় সে তাই বোঝাতে চেয়েছিল। না, সে তা বুঝাতে চায় না, সে মুক্তিযুদ্ধই বিশ্বাস করে না। আমরা একটা ছোট বিরতি নিয়ে এসে তারপর আলোচনাটা আবার করব, আবার আলোচনাটা একটা ছোট। জি, আমি অবশ্যই এটা জিজ্ঞাসা করব। জি জি, অবশ্যই। আপনার কথা হচ্ছিল, আপনি সাদেক কায়েমকে নিয়ে মন্তব্য করছিলাম, তার সাথে একটা সম্পূরক প্রশ্ন আপনাকে করে রাখতে যাচ্ছিলাম। ৯ নভেম্বর আপনার একটা বিএনপির কর্মী সম্মেলন করেছিলেন, যেখানে আপনি বলেছেন যে অনেকে বলেছিল আমি নাকি মনোনয়ন পাবো না, আপনারাও শঙ্কার মধ্যে ছিলেন। আমি আপনাকে বলি, আমি এই প্রশ্নটা উত্তর দিলি। এই যে সাদেক কাইয়ুম আমার সন্তানের চেয়ে ছোট হবে, অনেক ছোট। আমার বড় ছেলের বয়স ৪৬ বছর। আচ্ছা, তাহলে অবশ্যই ছোট, অনেক ছোট। আমার বড় ছেলের ছেলে হবে, সে আমার নাতি হবে। সাদেক কাইয়ুম রে আমি পরামর্শ দিব যে বাবা, তোমরা একটা আন্দোলন করো, তোমরা তো অনেক শক্তিশালী শিবির, সব জায়গাতে ডাকছু, চাকছু, রাখছু, সব দিচ্ছ, যে ইতিহাসে ক্যালেন্ডারের পাতায় ১৯৭১ যে একটা সন ছিল, ওটা থাকতে পারবে না। ১৯৭১ যে একটা সাল ছিল ক্যালেন্ডারের পাতায় এবং এখনো আছে, এটা থাকতে পারবে না। ফজলু ভাই, তারা কিন্তু এটাও বলেছে যে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতি না, ওরা বলুক যা বলুক, ওরা সকালে কি বলে বিকালে কি করে, আর ৬টা সিট পাইতো না এইসব কারণে। আমি কথাটা বলতেছি আপনাকে, শুনে। আচ্ছা, এরা সকাল বিকাল কি বলে আমি জানি, কারণ এদের আমিরেও আমি চিনি। তাদের দল থেকে তো ক্ষমাও চেয়েছে। আরে রাখেন, আমি কয়েলি কথাটা, এটা শুনেন। ৭১ সালটা তুলে দিতে হবে। আর ৭১ সালটা তুললে না দিয়া, মানে একবারে পৃথিবীতে ৭১ সাল কোনোদিনই আসে না, এটা করতে হবে তাদের আন্দোলন করে। আর তা না হলে যারা এইসব কথা বলে তাদের লিস্টে আমার কাছে দিতে হবে। এক, তাদের দাদার বাপের নাম কি ছিল, দাদার নাম কি ছিল, আমিও দিব আমার বাবার দাদার নামটা, বাপের নাম কি ছিল, তার নাম তো আমি জানি। এবং এটা
খুঁজলেই বাড়িবে, এটা কেমিস্ট্রি বাড়িব, এটা খুঁজলেই যে বাপ অথবা দাদা হয় রাজাকার, না হয় আলবদর, না হয় দালাল, না হয় মুক্তিযোদ্ধারা ওদেরকে মাইরিয়া তক্তা বানায় ফেলছে, না হয় মুক্তিযুদ্ধের পরে জেলে ছিল। এই পরিবারের ছেলেরা এইসব কথা বলে মুক্তিযুদ্ধ সম্পর্কে। তারা আমার প্রতি রাগ করতে পারে, কিন্তু এটাই বাস্তব। বাংলাদেশে যাদের পরিবার মুক্তিযুদ্ধে বিরোধিতা করছিল জঘন্যভাবে, এবং যাদের আমি এখনো জানি, আমি 15 জনের নাম বলতে পারবো, নমিনেশন পাইছে এরকম অনেকের নাম বলতে পারবো, যাদের বাপ চাচারে আমার বাড়ির পাশেই আমি হাত দিলে নাগাল পাই। আমি চেষ্টা করছি যে বট গাছে তুললে অন্তত মাইরো না, এই ব্রাশ ফায়ার করে মারে গেছে। এরা নমিনেশন পাইছে জামাত থেকে, এই পাইছে, এরা নেতা সবাই, আমি নাম বলতে পারবো, আমার সাথে চ্যালেঞ্জ করে না কেন। কাজেই যাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল তারা আজকে 54 বছর পরে, পূর্বপুরুষদের ভুলের দায় কি এই প্রজন্ম নিবে? মানে জামাত তো তাই বারবার বলছে না, তারা তাইলে তারা কেন, তাইলে হ্যাঁ এইটাতে আমি আছি। আমি জামাতকে 100 বার বলছি, শিবিরকে বলছি, 71 স্বীকার করে যে ঠিক আছে মুক্তিযুদ্ধ হয়েছিল, ঠিক আছে আমাদের পূর্বপুরুষরা ভুল করছিল। আমি বলতেছি এটা তো অন্যরকম, এটা তো মস্করা করা জাতির সাথে। আমি কথাটা যদি ভুল করে তাহি 47 থেকে 24 পর্যন্ত ওইটা হলো মস্করা। জামাত আমি বলছি তাদের অনেক ভালো লোক আছে, অনেক ব্রিলিয়েন্ট ছেলে আছে শিবির করে, যদিও রক কাটা ছেলে। এখন যে স্লোগান দেয় যে ছেলেরা কালকে যা করছে, পরশু যা করছে, এখন তার রক কাটার ঘটনা শোনা যায় না। এখন ঘটনা শোনা, এখন শুধু শোনা যায় আমার ভাইয়ের রক্তে লাল, সেনাবাহিনীর সেটের বাল, পুলিশ আমার সেটের বাল, এরা নাকি ইসলাম। এদের মেয়েরা এই স্লোগান দেয়, ওই গাছের ডালে কাওয়া কালকে এই স্লোগানগুলা দিছে, এরা নাকি শিবির, এরা নাকি ইসলাম, এরা নাকি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এরকম আরো অনেকেই অবশ্যই, আর কে আছে? আর না, এই শিবিরে করছে কালকে সব, পরশু দিন। এরপরে পুলিশের উপরে যে ধরনের 32 নম্বর ঘিরে ওটা বলছেন, যে 32 নম্বর ঘিরে বলছি, পুলিশের উপরে যা করছে, সেনাবাহিনীর প্রধানকে বলে, আমি জানি না সেনাবাহিনীর প্রধানের শরীরে রক্ত আছে না চামড়া আছে। সেনাবাহিনীর প্রধানকে তো বলছি তার বাড়ি ময়মনসিংহ হওয়া উচিত না। আপনি না ময়মনসিংহের মানুষ, আপনার গায়ে তো রক্ত থাকা দরকার। আর আপনার বাড়ি তো শেরপুর, শেরপুরে তো ফকির মজনুসা জন্মগ্রহণ করছে, যে ফকির মজনুসা প্রথম ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করছে। আপনি কেমনে সহ্য করেন? আপনাকে বলছে আপনি নাকি তাদের কুকুর, কুকুরের মতো আপনাকে খাওয়ায়। এইভাবে কি একটা দেশ চলতে পারে? সেনাবাহিনীর প্রধানকে কুকুর বলবে, কুকুরের বাচ্চা বলবে কে? এইসব ছেলে পেলে কে আবার আমাদের সেলিউট দিতে হবে? আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন। আমরা কি স্লোগান দিছি? আমরা তো ছাত্রনেতা ছিলাম, আমি তো সবসময় বলি কি সুন্দর স্লোগান দিছি। আজকের বাবারা তোমরা তো শুনো না, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, রক্ত সূর্য উঠেছে, বীর বাঙালি জেগেছে। আজকের ছেলেরা কি স্লোগান দেয়? স্লোগান যেগুলো বলছেন এগুলো কারা দেয়? এগুলো কারা দেয়? যত যেদিন থেকে জামাত ইসলাম ক্ষমতা দখল করছে, নট ইউনুস, ইউনুসের শক্তি হলো জামাত ইসলাম, সেদিন থেকে এই কুকথা, ফজু পাগলা, মানুষকে অসম্মান করে কথা বলা, ফজ্জরে দর, এগুলো তারা ওই যে আমির হামজা, মৌলানা আজহারি, তারা নাকি লাখ লাখ লোকের সামনে বক্তৃতা করে এই ভাষা। না, আজহারি সাহেবকে নিয়ে বোধহয় এমন অভিযোগ আমাকে বলছে ফজু পাগলা। আমির হামজা বলছে আমাকে ফজু পাগলা। এই যে আহমদুল্লাহ সাহেব অবশ্য পরে উনি বলছে যে আমি যদি বলে তাই হয়তো বা আমার বলে বলছে, আমি বলি নাই। এইরকম জামাতের প্রত্যেক দিনে, আজকেও আমি শুনতেছিলাম আমাকে ফজু পাগলা বলতেছে একজন মৌলানা। কথাটা বুঝছেন, আমার বয়স 78 বছর, আমি তাদের যে আমির শফিকুর রহমান সাহেবের চেয়ে 10 বছরের বড়। আমি কি একদিন বলছি ওনার নামটা? আপনি তো আবার এইটাকে খুব পজিটিভলি দেখলাম নিলেন, আপনার বিএনপি কর্মী সম্মেলনে বলেন যে আপনি তো এটা প্রাউড ফিল করছেন কারণ আপনার সেখানে একটা মাজার আছে। এটা তো নিছি, আমি না হয় প্রাউড। আমি যেহেতু এইসব নদীটা শুনেন, বড় স্রোতস্বিনী নদী, সাগরে কত মরা গরু বাসা যায়, এতে সাগরের কিছু হয় না তো, কিছু হয় না তো। আমার এই স্রোতস্বিনী নদীতে কে বাসা যাবো? কত মরা ছাগল গরু বাসা যাবো, তো কে আইলো গেল? আমি তো এগুলো মাইন্ড করি না। কিন্তু এদের সাথে আমার রাজনৈতিক যুদ্ধ তো হবে মৃত্যু পর্যন্ত। ওই যে আমি বলি দেখা হবে আপনাদের সাথে আদর্শ নিয়ে। আপনারা মধ্যযুগীয় বর্বর আদর্শ জয়ী হবে না আমার আধুনিক রাজনীতি জয়ী হবে? আমার গণতন্ত্রের রাজনীতি, আমার মুক্তির রাজনীতি, মুক্তি সংগ্রামী, সেটা আমি দেখব। আমার যে মুক্তিযুদ্ধের রাজনীতি ছিল, মানুষের পেটের ভাত, পরনের কাপড়, ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িকতা,
এই দেশের মানুষের শিক্ষা দীক্ষা, শিক্ষা শেষে চাকরি, জ্ঞান বিজ্ঞানে উন্নত করা, সেটা জয়ী হবে, না মধ্যযুগীয় বর্বর রাজনীতি, আফগান রাজনীতি, পাকিস্তানি রাজনীতি, সিরিয়া রাজনীতি জয়ী হবে, সেটা আমি দেখবো। ওই ফাইটটা তাদের সাথে আমার হোক না। ও তো প্রত্যেকদিন আমাকে গুলি করে মারছে। পাকিস্তান সিরিয়ার রাজনীতি কারা করছে দেশে? পাকিস্তানের রাজনীতি, সিরিয়ার রাজনীতি কারা করছে? আপনি কি জামাতে এরা তো যায় একারে ওতে যায়, আফগানিস্তান পর্যন্ত যায় দেখবার লাগে, যে দেশে 1/3 লোক রাত্রের বেলা না খায় তাহে। কি বলেন আপনি? আমি তো ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আমি যেহেতু ইসলাম মুসলমানের ইসলাম আমার জন্য শ্রেষ্ঠ ধর্ম। যে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করছে তার জন্য হিন্দু শ্রেষ্ঠ ধর্ম, আমার জন্য তো ইসলাম শ্রেষ্ঠ। আমি ইসলাম শ্রেষ্ঠ ধর্ম হিসাবেই বলতে চাই। আমি যখন নামাজ পড়তে যাব তখন প্রথমেই গিয়ে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর অর্থ হলো আমার ক্ষুধা হলো, আমার স্রষ্টা হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। কই ক্ষুধা তো বলে না আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন। আমি তো সেইখানে আছি। আমি আমার ইসলামের কাছে যখন আমি যাব, ফজরের আজান পড়লে আসসালাতু খায়রুম মিনান নাওম, আমি আমার নামাজ পড়ব। আমি যখন মিলাদ হবে, মনটা যখন খারাপ থাকবে, আমার সবচেয়ে সুন্দর কবিতা হলো ইয়া নবী সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আমার যখন মন আরও খারাপ থাকে, আমি বছরে বছরে গেছি হেই হজরত খাজা বাবা মাইনুদ্দিন চিশতির দরবারে গেছে আজমির শরীফে, যিনি 1200 শতাব্দীতে এই ভারতবর্ষে প্রথম পৃথিরাজকে পরাজিত করে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। আমি মাসে মাসে সিলেটের সেই হজরত শাহজালাল শাহপরানের দরবারে যাই আমার মনের শান্তি পাওয়ার জন্য। আমি সেই ধর্মে বিশ্বাসী মানুষ যখন ধর্মে যাই, কিন্তু আবার যখন আমি একটা সম্মেলনে যাই, একটা জনসভায় যাই, পতাকাটা যখন আমি টানে টানে তুলি, আমার জীবনের শ্রেষ্ঠ কবিতা হলো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। এই কবিতা আমি যখন ফাল্গুন মাস আসে ওয়াজ করে সারা রাত আমি বসে থাকি। আবার যখন বর্ষাকাল আসে, শাহ আব্দুল করিমের গান যখন হয়, আগে কি সুন্দর দিন কাটাইতাম, অথবা হাসন রাজার সেই হাসন রাজায় কয় আমি কারো নয় রে, আমি কারো নয়, আমি সেই গানে গিয়ে আমি তো বসে থাকি গিয়া সেই উকিল মুন্সি, আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি। আমি সেই রশিদ উদ্দিনের সেই গান, মানুষ তুইয়া ক্ষুদা বজ এই মন্ত্রণাকে দেছে, এই গান শুনি। আমি তো জালালের গান শুনি, থাকতে ক্ষুদা প্রেম সুদা পান কররে পাগলা মন, দিন গেলে দিন আর পাবে না ভাটা যদি লয় যৌবন থাকতে। আমি সেইটাও পছন্দ, এটা বাঙালির একটি সংস্কৃতি। আমি তো সেই কোরআন শরীফের সেই ফাবিয়ে আলা রাব্বিকুম মা তুকাজ্জিবান, পৃথিবীর শ্রেষ্ঠ কোরআন শরীফের সেই আল কোরআনের সেই সূরা আমি পড়ি, কত শান্তি। আবার সেই রবি ঠাকুরের সেই কবিতা পড়ি যে গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি বরষা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, বড় নদী খোড়ো ধারা খড় পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। আমি সেটাও করি। আমি খেলতে যাই, নাও দৌড়নি দেখি, নৌকা দৌড়, সবচেয়ে সুন্দর খেলা বাঙালি জাতির জন্য নদীতে, সবটাই করি আমি। আপনি সব বন্ধ করে দিতে চান? শিল্পকলাতে নাটক হইতে দিবেন না আপনি? তারা কি বলেছে ফজলু ভাই বন্ধ করে দিবে? তারা তো বলছে যে নারীকে ক্ষমতায়, একদম নারীদের ক্ষমতা আসক। মিস্টার শফিক আমার সামনে, নারীদের ক্ষমতা, নারীদেরকে 5 ঘন্টা কাজ করতে দিব। আমি চিনি উনাকে, উনার বাড়ি সিলেটের কুলাউড়া, আমি কিন্তু উনাকে চিনি। উনি সিলেটে, উনার কি নাম সুনাম আছে এটা আমি জানি, কিন্তু অত বড় কথা বলা ভালো না। নারীদের কি দিব? ক্লাস 5-এর বেশি পড়তে পারবে না, আমি এটা চাই না। কি আছে আপনার, করেন গিয়ে আপনি, আপনার মেয়েরা আপনি ক্লাস 5 পড়াইয়া আপনি বোরকা পরায় রাখেন। আমার মেয়েরা আমি সায়েন্টিস্ট বানাইমু, নাসা। আমার মেয়ে ওই ওয়াশিংটনে, আমার মেয়ে, আমার নিজের মেয়ে, নাম তার ইন্দিরা, সে আমার মেয়ে থাকে ওয়াশিংটনে, সে এখন বাংলাদেশে ওখানে বড় অ্যাটর্নি। আমি এই বিষয়টা নিয়ে আপনি আমাকে বাধা দিবেন কেন? না ফজলু ভাই, এই বিষয়টা নিয়ে আমি জামাতের একজনের সাথে কথা বলেছিলাম এবং তিনি বলেছে যে এরা মুনাফেক, মানে আপনি তাদের, এরা শুধু ভোট পাওয়ার জন্য কথা বলে যে আমাদেরকে ভোট দিলে আমরা শরিয়া আইন করবো। তো শরিয়া আইন কি গণতন্ত্রের মধ্যে পড়ে? এদেরকে চিনতে চিনতে কলজা পুড়িয়ে গেছে। এরা এই দেশে
গত 5ই আগস্টের পর থেকে একটা সুন্দর একটা ব্যবস্থায় 120 দিনের মধ্যে একটা ইলেকশন হইতে পারতো, গণতন্ত্রের ট্রেন্ডে সুন্দরভাবে পার্লামেন্টে গিয়ে উঠতে পারতো। সেইটাকে এরা যেহেতু নিজেরা সমস্ত ক্ষমতা, টাকা পয়সা, ইসলামিক ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানির থেকে ধরে মানুষের সব দখল করছে, পাওয়ার দখল করছে, চিফ সেক্রেটারি দখল করছে, স্পেশাল সেক্রেটারি দখল করছে, ইউনিভার্সিটি দখল করছে। এই কারণে এরা ইলেকশন চায় না। তারা করতে বললে আপনারা বিএনপি করতে পারলেন না কেন? কোনটা? এই যে বিএনপি কথাটা আমি পরে উত্তর দেব। আমি ফজলুর রহমান কথা বলতেছি, আমার সাথে কথা বলেন। মানে আপনি বলছেন যে সরকার জামাত চালাচ্ছে, বিএনপিও তো চালাতে পারতো, বিএনপি তাহলে এই জায়গাগুলিতে গেল না কেন? ওই এই কথাগুলি তো বিএনপি আমাকে আউট করে দেবো। আমি তো কইছি এখানে 5ই আগস্টের 2টা রূপ। একটা রূপ হলো বিএনপির জমি, বিএনপি বীজ পুঁতছে, বিএনপি চারা তুলছে, বিএনপি ধান লাগাইছে, বিএনপি ধান হলুদ করছে, কাইটা দিছে ছেলেপেলেরা সহ সব মানুষ। এখন ছেলেপেলেরা আর জামাত বলে যে এটা আমরা কাটছি, কাজে আমাদের হবে। সমস্ত আন্দোলনের শক্তিটা তাই। এবং মিটিকুলার যে এটা কি বলছে প্ল্যানিং, ওই যে আমি তো ইংরেজি বুঝিও না ভালো, ইংলিশ শব্দ ডিজাইন, এইটার সঙ্গে হলো জামাত। আর এই ছেলেপেলেরা এরাও জামাত। এই যে এখন যারা এনসিপি করে এরাও জামাত, এবি পার্টি করে এরাও জামাত। একই অঙ্গে এত রূপ, সিনেমাটা দেখেন নাই? এদের একই অঙ্গে। এনসিপি তো আলাদা রাজনৈতিক দল ফজলু ভাই, তাদেরকে জামাত বলছেন। এনসিপি আলাদা রাজনৈতিক দল না? এনসিপির সব ছেলেরা জীবনে শিবির করে আসছে। ওরা তো ছাত্রলীগ করেছে, আমি এমন দেখলাম। ছাত্রলীগের সঙ্গে মুনাফিকি করছে, ছাত্রলীগ করছে। ওই যে কালকেও ওই যে ছেলেটাই বলছে, ওই যে পঞ্চগড় থেকে ছেলেটা দাঁড়াবে, কি নামটা মনেও থাকে, সার্জিস আলম, সে বলছে না ছাত্রলীগ তো আমার জোর করে নিছিল, আমি গিয়ে ওখানে বসেছিলাম, আমার তো আসলে এই কালকে পরশু বলছে ছেলেটাই। আচ্ছা যাই হোক ফজলু ভাই, আমি ধরে নিচ্ছি মানে তর্ক বিতর্কের তো রাজনীতিতে জায়গা থাকে। আপনি আমার কথাটা শুনেন। আপনি যে অভিযোগটা করছেন মানে এটা নিশ্চয় আপনার পারসেপশন, এটা তো তথ্য প্রমাণ দিয়ে নিশ্চয়ই প্রমাণ করা সম্ভব না। এই যে এনসিপিরও এটা জামাতেরই আরেকটা দল, মানে মানুষজন বলে হয়তো যে বি টিম, কিন্তু এটা তো প্রমাণ করা সম্ভব না। আমি তো বলি না, আপনি তো মানুষ বলে, আমি তো বলি না। আমি মানুষে বলে বলে আমি বলি, কিন্তু আমি এদের কর্মকাণ্ডে বলি। কি ধরনের কর্মকাণ্ড? যেমন কি ধরনের কর্মকাণ্ড? এরা হইলো জামাত হইলো ডাইরেক্টর, পিছন থেকে পড়ে দেয়, বলো বাংলা, বিহার, উড়িষ্যা। ওরা স্টেজে আনোয়ার হোসেনের মতো বলে বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি। আনোয়ার হোসেন যেমন সিরাজউদ্দৌলা না, এই ছেলেরাও নেতা না, এরা হইলো অভিনেতা। এবং 5ই আগস্টে এরা অভিনয় করছে জামাতের কথায়, পিছনে কিন্তু জামাত। কিন্তু তারা না থাকলে তো এই 5 আগস্ট হতো না। কোনটা? এই ছেলেপেলেরা না থাকলে 5ই আগস্টে না হইলেও 5ই আগস্ট পর ধরেন নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, এদেরকে তো ডিবি তুলে নিয়ে গেল, তারা সেই সময় প্রতিবাদ জানাইলো। আমাদেরকে তুলে নিয়ে গেছে 7 মাস 10 মাস। আমি বললাম তো আমি গেছে, কিন্তু এই যে একেবারে জনমানুষের যে স্রোতটা, এটা তো জনমানুষ তো এটা বিএনপি ফিল্ডে রেডি করছে বইলা মানুষ অগ্নিগর্ভ হয়েছিল। ধাক্কাটা তো এই ছেলেমেয়েরাই দিল। হ্যাঁ না, এই ছেলেমেয়েরা দিছে, এর পিছনে আরো ঘটনা আছে। কমু আপনি মাঝে মধ্যে নিয়ে যাবো, কারা ছিল না, মাঝে মধ্যে আপনি এইটাকে ষড়যন্ত্র কেন বলেন? এই 5 আগস্টের ঘটনাকে ষড়যন্ত্র? না, আমি 5 আগস্টের ঘটনাকে ষড়যন্ত্র বলি না। আমি বলি 5 আগস্টের ঘটনা ছিল এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে যাবে। হ্যাঁ, গণতান্ত্রিক আন্দোলন, সবাই আন্দোলন করেছে, সবাই একসাথে মিলেছে। এখন যারা বলে যে আমরা কি শুধু একটা ইলেকশন করার জন্য করছি, আমাদের এই কি করতে হইব, সনদ করতে হইব, অনুরোধ করতে হইব, আমাদেরকে এই দিতে হইব, 7টা বিয়া করায় দিতে হইব, আমাদেরকে পিআর দিতে হবে, না হলে আমরা মানি না। এখন আবার বলতেছে বিরোধী দলে উপপ্রধানমন্ত্রী দিতে হবে। এইগুলা যারা বলে, আমি তাদেরকে বলি যে তাদের মনে ভিন্ন কথা। এবং যারা বলছে দেখি এত বড় একটা প্রতিষ্ঠানে বসে তারা বলছে কিনা যে যারা 71 সনে অস্ত্র হাতে যুদ্ধ করছিল তারা আল্লাহর কাছে মাপ চাও। এরপরেই তো আমি বলছি এই আলবদর রাজাকারের বাচ্চারা, আগে তো আমি বলি নাই। এদের ছাত্র দলের ছাত্র শিবিরের যে জেনারেল সেক্রেটারি, সে পত্রিকা লেখছে, এরা সব সমর্থন। আমি শুনিনি। হ্যাঁ, বলে নাই না, আমি শুনিনি আর কি, আমার তেলে শোনা হয়নি। যারা অস্ত্র হাতে যুদ্ধ করছিল 71 সনে তারা আল্লাহর কাছে মাপ চাও।